আপনি বেরোন তো রুম থেকে। আমি জাস্ট আপনাকে সহ্য করতে পারছি না একদম। যেটা বলেছি করো, খাবার আর ওষুধ খাও, আমি চলে যাব। কোনো উপায় না পেয়ে রায়দা খেতে শুরু করে। সায়ন গালে হাত দিয়ে রায়দার খাওয়া দেখতে থাকে। খাওয়া শেষ হলে ঔষধ খেয়ে নেয় রায়দা। এবার বের হন রুম থেকে। রুমের দরজার দিকে ইশারা করে বলে রায়দা। দেখো রিয়া, আমি তোমাকে ভয় দেখাতে চাচ্ছি না, কিংবা ভয় দেখাচ্ছি না। তুমি শুধু শুধু আমায় ভয় পাচ্ছ। পুরাতন ঘটনাগুলো ভুলে যাও প্লিজ। তখন বয়স কম ছিল, আর মাথাও গরম হয়েছে তো একটুতেই। এত বছর আগের ঘটনা নিয়ে না ঘেটে তুমি এখনকার আমিকে একটু দেখো। রি, আমি কি একটা সুযোগ ডিজার্ভ করি না? রায়দার ডান হাত নিজের দুই হাতের মুঠোয় নিয়ে বলে সায়ন। এখন কি আপনার মাথা গরম হয় না? তখন যে বিনা কারণে ওই ভাইয়াটাকে মারলেন, সেটা কি আপনার মাথা গরমের অংশ না? সায়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয় রায়দা। শোনো রে, আমি কথা দিচ্ছি এরপরে আর এমন কিছু করব না। আপাতত আপনি আমার রুম থেকে বের হন। আমি ঘুমোতে চাই, অনেক টায়ার্ড লাগছে আমার। রায়দা মুখ ফিরিয়ে সায়নকে বলে। সায়ন অসহায়ের মতো রায়দার দিকে তাকিয়ে থাকে। কি হলো, যাচ্ছেন না কেন? বের হন এক্ষুনি। আপনি এখন রুম থেকে বের না হলে আমি চেঁচামেচি করব। রায়দা চেঁচিয়ে বলে। কথাটা বলে রায়দা উল্টো দিকে ঘুরে বসে। বিছানার দিকে তাকিয়ে বাম হাত বাড়িয়ে পায়েলটা তুলে নেয় সায়ন। পায়েলটার দিকে তাকিয়ে আবারও রায়দার দিকে তাকায় সায়ন। হাত মুঠ করে পায়েলটাকে আঁকড়ে দ্রুত হেঁটে দরজা খুলে বের হয়ে যায় রুম থেকে। দরজার শব্দে মাথা তুলে রায়দা সেদিকে তাকায়। সায়ন চলে গেছে সেই বিষয়টা বুঝতেই রায়দা বিছানা থেকে নেমে দাঁতে দাঁত চেপে গিয়ে জলদি দরজা লাগায়। দরজা লাগিয়ে ফোন হাতে নিয়ে বিছানায় বসে। হ্যালো পায়েল, সবাইকে জাগিয়ে বল কলে আসতে। রায়দা পায়েলকে কল দিয়ে বলে। কি হয়েছে রাই? ইমার্জেন্সি কিছু? পায়েল বলে। যা বলেছি জলদি কর। কথাটা বলে কল কেটে দেয় রায়দা। 10 মিনিটের মধ্যে গ্রুপের ভিডিও কলে সবাই হাজির হয়। রুহি বাদে সবাই জেগেছিল। রুহি ঘুম ঘুম চোখে কলে জয়েন করে সবার শেষে। রাই, কি হয়েছে? রাত 1:30টার সময় এত জরুরি তলব করলে? ফাহিম ব্যস্ত হয়ে জিজ্ঞেস করে। আরাব ভাই কিছু বলেছে? বাপ্পি জিজ্ঞেস করে। এখানে আবার আরাফ ভাইয়ের কথা আসছে কোথা থেকে? পায়েল বাপ্পিকে বলে। কি বললি আবার বল। ছেলেরা ভিতরে এক আর বাহির আরেক। তো চুপ কর, রায়কে বলতে দে। অর্ক ধমক দিয়ে বলে। রাই বল প্লিজ, কি হয়েছে? রুহি প্রশ্ন করে। একটা লম্বা শ্বাস নিয়ে রায়দা বলতে শুরু করে। আরাফের বন্ধু সায়ন আমায় পছন্দ করে। সমস্যাটা হলো উনি আমার পূর্ব পরিচিত। ওনাকে আমি যখন থেকে চিনি তখন থেকে অপছন্দ করি। সায়নকে আমার একদম সহ্য হয় না। ওনাকে দেখলেই মনে হয় আমি বিপদে পড়ব। বহু কষ্টে আমি ওনার দেওয়ার ট্রমা থেকে উঠেছি। সেই ট্রমায় আবার পড়তে চাই না আমি। আজকে আমি সায়নকে দেখে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সেই ভয়ের দৌড়ে পালাতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি আমি। একটু আগেও সে আমার রুমে ছিল। আমি সায়নের হাত থেকে মুক্তি চাই। ওনাকে সরাসরি না বলছি বারবার, তারপরেও কথা কানে নিচ্ছে না। কি করব আমি এখন? কথাগুলো বলে রায়দা কান্না করে দেয়। রাই কান্না থামা প্লিজ। রুহি ব্যস্ত হয়ে বলে। রাই, আগে কথা শোন আমাদের। এভাবে কাঁদলে কিছু বদলাবে না। ফাহিম রায়দাকে থামাতে বলে। সায়ন কি এমন বলেছিল যার জন্য তুই লোকটাকে দেখতে পারিস না? বাপ্পি প্রশ্ন করে। এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, তবে সাজে বদলায়নি এই ব্যাপারে আমি নিশ্চিত। কান্নারত অবস্থায় রায়দার জবাব দেয়। তোকে বলতে হবে না বিষয়, কান্না থামা। অর্ক রায়দাকে বলে। কান্না করিস না প্লিজ, তুই কালই ঢাকা ফিরে আয়। রুহি রায়দাকে বলে। রাই, আগে কথা শোন আমাদের। এভাবে কাঁদলে কিছু বদলাবে না। তোর কি মনে হয় ছেলেটা রায়দাকে ফিরতে দিবে? এত সহজে ছেলেটা রায়দাকে ছাড়বে বলে মনে হয় না। ফাহিম চিন্তিত হয়ে বলে। রাই, আমার কথা শোন। তুই চুপ করে এখন ছেলেটার হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না মেলাবি। ফাহিমকে পাঠিয়ে দিচ্ছি, তোকে গিয়ে ও নিয়ে আসবে। পায়েল রায়দাকে বলে। না, কাউকে আসতে হবে না। তোরা কেউ আসলে হিতে বিপরীত হতে পারে। আমাকে কিছু একটা করতে হবে। কান্না থামিয়ে বলে রায়দা। কান্না করলে কিংবা ছেলেটাকে কিছু বললে সমস্যা কমবে না, পারবে। তুই বুদ্ধি দিয়ে কাজ কর। রুহি রায়দাকে বলে। তাই করতে হবে। পায়েল বলে। এখানে আবার আরাফ ভাইয়ের কথা আসছে কোথা থেকে? আরাফ ভাইয়ের কি হবে? পায়েল রায়দাকে প্রশ্ন করে। জানি না আমি। ছেলেটাকে দেখলে মনে হয় আমার সকল সুখের ভান্ডার, কিন্তু সায়নের জন্য তাকে নিয়ে আমি বেশি ভাবতে চাইছি না। মন খারাপ করে জবাব দেয় রায়দা। তুই ঢাকা ফিরলে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্ক বলে। কালকে সকালে তো নানু বাড়িতে তোর ফেরার কথা।
ফাহিম জিজ্ঞেস করে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রায়দা। তাহলে নানু বাড়ি ফিরে কালকের দিনটা পরশু ঢাকা ফিরায়। যতটুকু ব্লগ হয়েছে না আর লাগবে না। প্রয়োজন হলে কিছুদিন পর আমরা গিয়ে আবার শ্যুট করব। অর্ক রায়দাকে বলে। হ্যাঁ, অর্ক ঠিকই বলেছে। রুহি অর্কের সাথে একমত হয় বলে। ঠিক আছে, আমি পরশুই ফিরবো, কিন্তু যতই শক্ত হই সায়ন সামনে এলে পুরাতন কথা মাথায় চলে আসে। সেই সময় আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। চোখ মুছে রায়দা সকলের দিকে তাকিয়ে বলে। রায়দার বলা কথার জবাবে কি বলা উচিত কেউ ভেবে পায় না। কল কেটে শুয়ে পড়ে রায়দা। মাথার ওপর ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে রইল সে। জীবনটা তার ফ্যানের গতিতেই ঘুরছিল। সেই গতি থামাতেই বোধহয় সায়নের আগমন। নিজের স্মৃতি ঘেটে সায়নকে নিয়ে ভালো কোনো স্মৃতি খুঁজে পায় না সে। সেদিন যদি আপনার সাথে দেখা না হতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কেন এসেছিলেন সেদিন? আমি যদি জানতাম এত কিছুর পরেও আপনি আবার আমার জীবনে ফিরে আসবেন, তাহলে কখনোই এই গ্রামে ফিরতাম না আমি। ফ্যানের দিকে তাকিয়ে বলে রায়দা। এপাশ ওপাশ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে, কিন্তু ঘুম পাখি আর রায়দাকে ধরা দেয় না। বিছানা থেকে উঠে হোটেলের জানালার পাশে দাঁড়ায় রায়দা। হোটেলের জানালা দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্রের পানে এক ধ্যানে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে জানালার মাথা ঠেকিয়ে দাঁড়ায় রায়দা। নিজের রুমে এসে গায়ের টি শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে দেয় সায়ন। বিছানার উপর থাকা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে সেখান থেকে একটা সিগারেট বের করে আগুন ধরায় সে। রুমের মধ্যে পায়চারি করতে থাকে আর সিগারেটের ধোঁয়া ওড়াতে থাকে। রাগে তার মাথা ব্যথা করছে। সায়ন যখন রাগ সামলাতে না পারে তখন মাথা ব্যথা করে তার। হাঁটতে হাঁটতে নিজের বাম হাতের মুঠো চোখ খুলে সামনে নিয়ে আসে। মুঠো খুলে রায়দার ঝিনুকের পায়েলটা দেখতে থাকে। সিগারেট টান দিয়ে সেই ধোঁয়া পায়েলটার ওপর ছাড়ে সে। হুট করে শানের কি যেন হয়। সে একবার বাম হাতে থাকা রায়দার পায়েলের দিকে তাকায়, তো আবার ডান হাতে থাকা অর্ধ সিগারেটের দিকে তাকায়। বাকি সিগারেটের শেষ না করে ট্রেটে রেখে দেয় সে। পায়েলটা হাতে নিয়ে বিছানার উপর বসে পড়ে। জানো রে, ছোটবেলা থেকে যা চেয়েছে সবই পেয়েছে। এই জীবনে আমার কোনো চাওয়া পূর্ণ নেই, তবে জীবনের সব থেকে বড় চাওয়া তুমি। তুমি আমার হয়ে গেলে আর কিছু চাইব না। পায়েলটার দিকে তাকিয়ে বলে সায়ন। আমি বড্ড নিষ্ঠুর ঋণ। 8 বছর অপেক্ষাতে সহজে বিফলে যেতে দেব না। এতগুলো বছর যে যন্ত্রণা তুমি আমায় দিয়েছ, সেগুলো ফল ভোগ না করে আবারও পালাবে, সেটা আমি হতে দেবো তুমি ভাবলে কি করে? তোমায় আমি এই জন্মে ছাড়ছি না। ঋণ শুধুমাত্র সায়নের। পায়েলটাকে শক্ত করে মুঠোতে নিয়ে বলে সায়ন। বসা থেকে উঠে পায়েলটাকে নিয়ে লাগেজে ভরে রাখে সার। এরপর বাথরুমে গিয়ে গোসল করে। গোসল শেষ করে টাওয়াল পরিয়ে সিগারেট ধরায়। সিগারেট হাতে জানালার সামনে গিয়ে জানালা খুলে সেখানে দাঁড়িয়ে ধোঁয়া ওড়াতে থাকে। সূর্যোদয়ের পূর্বে আকাশের রং বদলে যে খেলা চলে তা বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। সূর্যের আলোতে আধার কেটে ধীরে ধীরে আলো ছড়িয়ে পড়ে ধরণীতে। রাতের আধার কাটতেই সকালে সূর্যের দেখাবে উত্থাল পাত্থাল সমুদ্র শান্ত হয়ে আছে। শান্ত সমুদ্র চুপ করে পরিবেশ পর্যবেক্ষণ করছে, এ যেন ঝড় আসার পূর্বাভাস। চশমা চোখে 4 হাত পা এক করে মাথাটা হাতের উপর রেখে সমুদ্রের পাড়ে বসে আছে রায়দা। এক ধ্যানে সমুদ্রের দিকে তাকিয়ে আছে সে। মনে হচ্ছে সমুদ্র তাকে ডাকছে। গত রাতে 2 ঘন্টা ঘুমানোর পর ভোরে ঘুম ভেঙে যায় তার। মনটা ভালো করতে চলে আসে সমুদ্রের পাড়ে। কতক্ষণ ধরে এখানে বসে আছে তা জানা নেই। আজ ফিরতে হবে ভেবে রায়দার প্রচণ্ড খারাপ লাগছে। তার ইচ্ছে করছে আরও 2 দিন ঘুরতে, কিন্তু সায়নের কারণে সম্ভব না। রায়দা যদি থেকে যেতে চায় তাহলে সায়নও কোনো না কোনো ছুতায় ঠিকই থেকে যাবে। সায়নের কথা মাথায় আসতেই বিরক্ত হয় রায়দা। বাম পায়ের ক্ষতের স্থানটা টনটন করে ওঠে। রায়দা বুঝে যায় হোটেল থেকে এতখানি হেঁটে আসার কারণে এখনো ব্যথা করছে। সূর্যের আলো যখন সম্পূর্ণ ধরণীতে ছড়িয়ে পড়ে, রায়দার হাতে ভর দিয়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে সময় নিয়ে হোটেলের দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে রায়দা। প্রায় 15 মিনিট লাগিয়ে রুমে আসে রায়দা। রুমে এসে ঘড়িতে দেখে সকাল 6টা বাজে। 8টায় তাদের এখান থেকে বের হওয়ার কথা। জামা নিয়ে গোসলে চলে যায় সে। গোসল শেষ করে নিজের সকল জিনিসপত্র লাগেজে গোছাতে শুরু করেছে। সায়া ড্রয়ার খুলে নিজের জিনিস নিতে তখনই 2টো প্যাকেট চোখে পড়ে। রায়দার যতদূর মনে পড়ে, যখন এই রুমে সে উঠেছিল ড্রয়ার খালি ছিল। ড্রয়ার থেকে প্যাকেট 2টো বের করে হাতে নিয়ে গভীর ভাবনায় পড়ে যায় রায়দা। প্যাকেট 2টো খুলবে কিনা চিন্তা করতে করতে বিছানায় বসে যায়। সকল ভাবনা বিসর্জন দিয়ে প্যাকেট 2টোর একটি খুলতে শুরু করে।
প্যাকেট খুলে বেরিয়ে আসে নীল রঙের একটি শাড়ি। শাড়িটা দেখে রায়দার চোখ তো ছানা ভরা, কারণ এই শাড়িটা সে রাখাইন পল্লীর মার্কেটে দেখেছিল। দাম অতিরিক্ত চাওয়ায় সে কিনেনি। শাড়িটা খুলে হাতে নিয়ে বসে থাকে রায়দা। দ্বিতীয় প্যাকেটে চোখ গেলে শাড়ি রেখে অপর প্যাকেটে খুলতে শুরু করে। প্যাকেট খুলে দেখে অনেক রঙের চুড়ি সেখানে। রায়দা বুঝতে পারে এগুলো তার জন্য উপহার এসেছে। এবার রায়দা বিপদে পড়ে যায়। নাম ঠিকানা বিহীন এই উপহারগুলো কে গ্রহণ করতে চাইছে না, আবার কে দিয়েছে না জেনে ফেরতও দিতে পারছে না। জিনিসগুলো মনে লাগেজে ভরে রাখে সে। লাগেজ গোছগাছ করে নিজেও রেডি হয়ে নেয়। অনেক ভেবেচিন্তে শর্ট কুর্তি আর ধুতির সালোয়ার পরে সে ছোট একটা স্কার্ফ গলায় ঝুলিয়ে নেয়। চুলগুলো আঁচড়ে ঘড়ির সময় থেকে সকাল 7:30 বাজে। এর মধ্যেই দরজায় নক করে কেউ। দরজা খুললে দেখে যামিনী, রুবেল আর আরাফ দাঁড়িয়ে আছে। রাই, পায়ে নাকি ব্যথা পেয়েছো? যামিনী রায়দার বাহুতে হাত রেখে বলে, ঠ্যাংটা ভাঙছে নাকি? আহারে, এখন তো রাইকে সবাই ঠ্যাং ভাঙা রাই ডাকবে। আফসোসের স্বরে বলে রুবেল। চুপ বেয়াদব, পা ভাঙলে কি ও এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো নাকি? যামিনী রুবেলকে ধমক দিয়ে বলে, ও তাই তো, থুক্কু রাই, তোমায় ঠ্যাং ভাঙা রাইতে ডেকে সবাই ডাকবে ঠ্যাং খোঁড়া রাই। রুবেল দাঁত কেলিয়ে বলে। একটা কথা বলে তোর ঠ্যাং আমি ভাঙবো। যামিনী রাগের স্বরে বলে রুবেলকে। রুবেল মুখে এক আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে। রুবেলের অবস্থা দেখে রায়দা শব্দ করে হেসে দেয়। ব্যথার কি অবস্থা? এখন ওষুধ খেয়েছিলে? আরাফ জিজ্ঞেস করে। হাঁটলে একটু ব্যথা করে, এমনি ব্যথা নেই। রাতে খেয়েছিলাম ওষুধ। আরাফের কথার জবাব দেয় রায়দা। তো রেডি তাই না? চলো তাহলে তোমাকে ধরে নিয়ে যাই। যামিনী বলে রায়দাকে। হ্যাঁ আপু, রেডি আমি। রায়দা বলে, তারপরেও একবার দেখতে নাও কিছু বাকি আছে নাকি। আমি সায়নকে ডেকে আনছি, তোমার লাগেজ আমি নামিয়ে দেবো। আরাফ কথাগুলো বলে পাশের রুমের শায়নকে ডাকতে যায়। রুবেলও আরাফের সাথে যায়। রায়দা রুমের চারিপাশে তাকায়, তারপর হুট করে নিজের পায়ের দিকে তাকায়। আমার পায়েল। কথাটা বলে বিছানার দিকে এগিয়ে যায় রায়দা। বিছানার সব উল্টে পায়েল খুঁজতে থাকে। হয়েছে রাই, কিছু খুঁজছো? যামিনী প্রশ্ন করে। রায়দা কোনো জবাব না দিয়ে সাইড ড্রয়ার, টেবিল, এমনকি বাথরুমের বেসিনও খুঁজতে থাকে। পায়েলটা না পেয়ে কাঁদো কাঁদো মুখ করে ফ্লোরে বসে পড়ে সে। হারিয়ে ফেলেছো? যামিনী রায়দার হাত ধরে বলে। হ্যাঁ আপু, খুঁজে পা। রায়দা মন খারাপ করে বলে। ইচ্ছে করে তো হারাওনি, মন খারাপ করে না। যামিনী রায়দাকে বলে। রায়দা মুখ তুলে আবারও বিছানার দিকে তাকায়। তার যতদূর মনে আছে সায়ন পালটা খুলে বিছানায় রেখেছিল। তাহলে সেটা গেল কোথায়? কি হয়েছে রাই, আবার পড়ে গেছো নাকি? আরাফ দৌড়ে এসে জিজ্ঞেস করে। না পড়িনি আসলে। যামিনী কথাটা শেষ করার আগে রায়দা বাধা দেয়। আপু চলেন, দেরি হচ্ছে। রায়দা বলে। চলো। রায়দার হাত ধরে যামিনী দাঁড় করায়। আরাফ রায়দার ব্যাগ আর লাগেজ নিয়ে আগে যায়। রায়দা যামিনীর হাত ধরে আস্তে আস্তে হাঁটতে থাকে। রিসেপশনের সামনে সকলে দাঁড়িয়ে আছে আর রায়দা সোফায় বসা। সায়ন আরাফ হোটেলের বিল মিটিয়ে চেক আউট করার কাজ করছে। শ্রেয়া রায়দার পাশে বসে বয়ফ্রেন্ডের সাথে অডিও কলে গল্প করছে। যামিনী গিয়েছে বাথরুমে আর রুবেল হোটেলের স্টাফদের দিয়ে গাড়িতে লাগেজগুলো তুলাচ্ছে। সায়ন বিল মিট করতে থাকে। তখন আরাফ রিসেপশন থেকে সরে রায়দার দিকে এগিয়ে যায়। শ্রেয়া, গাড়িটার দিকে যা, আমরা তো এখনই যাবো। আরাফ শ্রেয়াকে বলে। যামিনী আসুক আগে। শ্রেয়া বিরক্ত হয়ে উত্তর দেয়। যামিনী আসলে তো রাইকে ধরে নিয়ে যাবে, তখন তো আরো দেরি হবে। তার থেকে ভালো গিয়ে আগে গিয়ে বস। আরাফ আবারও শ্রেয়াকে বলে। চত্ব সব কাহিনী, মনে হয় এ জীবনে আর কেউ পায়ে ব্যথা পায় না। কথাগুলো বলে শ্রেয়া উঠে যায়। শ্রেয়ার যাওয়ার পানে তাকিয়ে হেসে দেয় রায়দা। রাই, ট্যুরটা আমার জীবনের সেরা ট্যুর। এমন ট্যুর বরাবর দিতে চাই। আরাফের ডাকে মুখ তুলে তাকিয়ে কথাগুলো শুনে রায়দা আরাফের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় সে। আরাফের পিছনে নজর গেলে দেখে সায়ন তার দিকে তাকিয়ে এদিকে এগিয়ে আসছে। সায়নের চোখে চোখ পড়লে রায়দা মুখটা গম্ভীর করে ফেলে। গাড়িতে মৃদু ভলিউমে শিরোনামহীনের এই অবেলায় গানটা চলছে। সায়ন গানের ভলিউমটা আরেকটু বাড়িয়ে দেয়। হোটেল থেকে চেক আউট করে লোকাল রেস্তোরাঁয় গিয়ে সকালে নাস্তা খেয়েছে সকলে। ড্রাইভিং সিটে সায়ন, তার পাশেই রুবেল বসে। মাঝের সিটে শ্রেয়া, আরাফ এবং শেষের সিটে রায়দা আর যামিনী বসে আছে। ঘন্টা দুয়েক পর গাড়ি পৌঁছে যায় গ্রামে। এর মধ্যে রায়দা বাড়িতেই সায়ন, রায়দা তো ঘুমে, ওকে কি ডাকবো?
যামিনী মৃদু স্বরে সায়নকে বলে। তোর আগে নাম গাড়ি থেকে। সায়ন যামিনীকে বলে। সবাই গাড়ি থেকে নেমে দরজা লাগিয়ে রাস্তায় দাঁড়ায়। রায়দা গভীর ঘুমে তলিয়ে আছে। এই রাস্তা থেকে তো বাড়ির পথ 5 মিনিটের। তোরা বাড়ির দিকে যা, আমি এখানে আছি। ওর ঘুম ভাঙলে চলে আসবো। সায়ন সকলকে বলে। রুমে গিয়ে ঘুমাক, এভাবে গাড়িতে রয়ে কষ্ট হচ্ছে তো। আরাম সায়নের কথার মধ্যে বলে। তোর কি মনে হয় কাঁচা ঘুম ভাঙলে আর ঘুম আসবে ওর? সায়ন বিরক্ত হয়ে বলে। সায়ন ঠিক বলেছে, চল যাই আমরা। যামিনী জবাব দেয়। সকলের লাগেজ নামিয়ে দেয় সায়ন। আরাম রায়দার লাগেজটাও নামিয়ে নেয়। রায়দা আর সায়ন বাদে সকলে চেয়ারম্যান বাড়ির দিকে যায়। গাড়ির ভিতর ঘুমন্ত রায়দার দিকে একবার তাকিয়ে পকেট থেকে ফোন বের করে রায়দার ছবি তুলে নেয় সায়ন। ঘুমন্ত পড়ি রে। রায়দার ছবির দিকে তাকিয়ে বলে সায়ন। ফোনের ভাইব্রেশনের শব্দে রায়দার ঘুম ভেঙে যায়। চোখ মুখ কুঁচকে আধশোয়া থেকে উঠে বসে বোঝার চেষ্টা করে কোথায় আছে সে। গাড়ির বাইরে চোখ গেলে দেখে সায়ন ফোনে কারোর সাথে কথা বলায় ব্যস্ত। আর কাউকে দেখতে না পেয়ে বেশ চিন্তিত হয় রায়দা। গাড়ির ডোর খুলে গাড়ি থেকে বের হয়। শব্দ পেয়ে সায়ন ঘাড় ঘুরিয়ে রায়দার দিকে তাকায়। বাইরেও কাউকে দেখতে না পেয়ে রায়দা কি করবে ভেবে পায় না। সায়ন গাড়িটা লক করে নিজের লাগেজ নিয়ে হাঁটা দেয়। রায়দা চুপ করে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। সবাই বাড়ি চলে গেছে, তখন তুমি ঘুমেছিলে। তোমার লাগেজের সাথে করে নিয়ে গেছে। চাইলে আমার সাথে আসতে পারো, না হলে এখানে দাঁড়িয়ে মশা মারো। কথাগুলো বলে সায়ন আবারও হাঁটতে শুরু করে। দীর্ঘশ্বাস ফেলে রায়দা পা টেনে হাঁটতে শুরু করে। চেয়ারম্যান বাড়িতে এসে রায়দা ভীষণ অস্বস্তিতে আছে। ছোট খালাকে কল দিয়ে জানানোর পর সে বলেছে বিকেলে আসবে এ বাড়িতে। রায়দাকে আপাতত সানজিদার রুমেই থাকতে দেওয়া হয়েছে। মনিরা বেগম সানজিদাকে আদেশ দিয়েছে আরেকটা রুম পরিষ্কার করে দিতে, যাতে রায়দা সেখানে আরামে থাকতে পারে। রায়দার অবশ্য রুম নিয়ে সমস্যা নেই, এই চেয়ারম্যান বাড়িতে থাকতেই তার সব সমস্যা। সকালে সবাই ফিরে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুম দিয়েছে। মনিরা বেগম দুপুরে রান্না বান্না শেষ করে সব গুছিয়ে রাখছে। গোসল সেরে ঘুম থেকে ডাকবে সবাইকে খাওয়ার জন্য। রায়দা আর ঘুমায়নি, গোসল করে রুমে গিয়ে শুয়েছিল। তারপর গ্রুপ কলে কিছুক্ষণ কথা বলে পুকুর পাড়ে এসে বসেছে সে। রায়দার ফোন বেজে উঠলে পুকুর থেকে মুখ সরিয়ে ফোন কানে দেয়। কিরে, পায়ের ব্যথা কমেছে? অর্ক জিজ্ঞেস করে। হ্যাঁ কমেছে, তবে হাঁটতে গেলে কষ্ট হয়। কই ছিলি তুই? গ্রুপ কলে তোকে পেলাম না যে। রায়দা জবাব দেয়। বাইরে ছিলাম একটা কাজে, তুই তো কালকে ফিরবি। চেয়ারম্যান বাড়ি এসে ফেসে গেছি। একা একা নানু বাড়িতে কেউ ফিরতে দিবে না। তাহলে কি করবি? ছোট খালামণিকে কল দিয়েছিলাম, বলেছে বিকেলে এসে আমায় নিয়ে যাবে। আজকে যেতে পারলে কালকেই বাসে টিকিট কাটবো আমি। তুই আমাকে কনফার্ম করিস রাতে, আমি যদি তোকে রিসিভ না করতে পারি ফাহিমকে পাঠিয়ে দিব। আগে এই বাড়ি থেকে তো বের হই, প্রচন্ড বিরক্ত লাগছে। কখন যে ঢাকা ফিরবো আমি। ঢাকায় ফিরে আমাদের কিন্তু একটা প্রোগ্রাম আছে, সে কথা মনে আছে তো? এই পা নিয়ে কীভাবে করবি? অর্ক চিন্তিত হয়ে বলে। আরে সামান্য ব্যথা, ঢাকায় ফেরার আগেই দৌড়ানো শুরু করবো, চিন্তা করিস না। রুহি কোথায়? ওকেও গ্রুপ কলে পাইনি। রায়দা বলে। আমি কি জানি রুহি কই? আমাকে জিজ্ঞেস করিস কেন? থতমত খেয়ে বলে অর্ক। দেখ অর্ক, আমি কানা না, সব দেখি আর বুঝি। ওকে, তুই রুহিকে পছন্দ করিস, সেটা বলছিস না কেন? রুহি আগেই বলেছে বন্ধুত্বের মধ্যে ভালোবাসা পছন্দ করে না। ভালোবাসা না পায় অ্যাটলিস্ট বন্ধুত্বটাও থাকুক। তুই বলেই দেখ না একবার। না রাই, আমি পারবো না, তুই প্লিজ রুহিকে কিছু বলবি না। তুই তো আর আজকে থেকে রুহিকে পছন্দ করিস এমন না। সেই ইউনিভার্সিটির প্রথম থেকে রুহিকে দেখে তোর পছন্দ। আর কেউ তোকে না চিনলেও আমি ভালো করেই তোকে চিনি। কলেজ জীবন আমরা একসাথে পার করেছি, কখনো কোনো মেয়ের প্রতি তোর এতটা অনুভূতি দেখিনি। তুই আমার বেস্ট ফ্রেন্ড রাই, তোকে কিছু বলতে হয় না, বুঝে নিস সব কিছু। তারপরও রুহি নিজে না বুঝতে পারলে বলে বোঝানোর কোনো মানে হয় না। তুই রুহিকে ভালোবাসিস, কথাটা একবার বল ওকে। দেখ রাই, ভালোবাসার থেকে বন্ধুত্ব বড় আমার কাছে। অর্ক, এভাবে কষ্ট পাওয়ার থেকে রুহিকে বলা ভালো না? না, আমার যদি কখনো মনে হয় তখন বলবো। অর্কের কথা শুনে রায়দা হতাশ হয়ে যায়। পাশ করে বসলে নজর যায় উঠানের পাশে। সেখানে দড়িতে ঝুলানো রয়েছে সকলের ভেজা জামা। সানজিদা কাপড় নাড়ছে নাকি কিছু করছে সেটা স্পষ্ট দেখতে পায় না সে। আচ্ছা রাখছি, আমি পরে কল করব। রায়দা সানজিদার দিকে চোখ রেখে বলে। সাবধানে থাকিস। কথাটা বলে কল কেটে দেয় অর্ক। রায়দা বসার জায়গাটা ধরে উঠে দাঁড়ায়। তারপর ধীরে ধীরে সানজিদার পিছনে গিয়ে দাঁড়ায়। কি গো? আচমকা কারো কণ্ঠ পেয়ে সানজিদা ভয় কেঁপে ওঠে। সানজিদার হাতে থাকা কাপড়টা মাটিতে পড়ে যায়।
মাটিতে পড়া কাপড়টার দিকে একবার তাকায় রায়দা, আবার সানজিদার দিকে তাকায়। সানজিদা ভীতু স্বরে বলে। মাটিতে পড়া কাপড়ের দিকে ইশারা করে বলে রায়দা। সানজিদা কাপড়টা তুলে রায়দার। কিছু না আপা, কাপড় মেলতাছিলাম। মাটিতে পড়া কাপড়ের দিকে ইশারা করে বলে রায়দা। সানজিদা কাপড়টা তুলে রায়দার টান দিয়ে হাতে নেয় সেটা। ওটা তো দেখছি টি শার্ট। আরে আরাফের টি শার্ট এটা। তুমি আরাফের টি শার্ট নিয়ে কি করছিলে? রায়দা ভ্রু কুচকে জিজ্ঞেস করে সানজিদাকে। আমি কিছু করতেছিলাম না, এমনি দেখতেছিলাম। জোরপূর্বক হেসে বলে সানজিদা। কি হয়েছে? কিছু না ভাবি। উঠান থেকে মনিরা বেগম জিজ্ঞেস করে। রায়দা জবাব দেয়। মনিরা বেগম কলপারে চলে যায়। সানজিদাও দৌড় দিয়ে বাড়ির ভিতর চলে যায়। টি শার্টটা হাতে নিয়ে রায়দা ভাবতে শুরু করে। দড়ি দিয়ে টি শার্ট মেলে দিয়ে বাড়ির ভেতরের দিকে পা বাড়ায়। 3:30টার দিকে সকলকে ঘুম থেকে ডাকা হয় খাওয়ার জন্য। শ্রেয়া, জামিনী, রুবেল এসে টেবিলে বসে। রায়দা আগে থেকেই বসে সকলের অপেক্ষায় ছিল। খাবার বাড়তে শুরু করে সোনিয়া। আরাফ এসে রায়দার বাম পাশের চেয়ার টেনে বসে। রায়দা খেয়াল করে এতক্ষণ সানজিদা ওর ডান পাশে বসেছিল, কিন্তু আরাফ এসে বাম পাশে বসার কারণে সানজিদার থেকে উঠে আরাফের বিপরীতে থাকা চেয়ারটা টেনে বসে। রায়দা মনে মনে কিছু আঁচ করতে পারে। এই কয়জনই টেবিলে এখন খেতে বসেছে। মহিউদ্দিন আর তার বাবা আরো আগে খেয়েছে। শায়ন কি ঘুমে? শ্রেয়া প্রশ্ন করে। গেছিলাম ডাকতে, আমারে কইছে সমুদ্রে চুবাইয়া, তাই জান বাঁচাইয়া পালাইছি। রুবেল দুঃখী স্বরে বলে। তোরে যে কিল খুশি দেই নাই, তোর ভাগ্য এটা। জামিনী হেসে বলে। রোবেল অভ্যেস হয়ে আছে সায়নের কিল খুশি খাওয়ার। ভার্সিটির প্রথম দিন কথা তাদের মনে হচ্ছে নিশ্চয়ই। হাসতে হাসতে আরাফ বলে। ওই দিন আমি ভুলবো না, শায়নের সাথে লাগতে গিয়ে রুবেলের যা অবস্থা হয়েছিল। রুবেলকে খোঁচা মেরে শ্রেয়া বলে। ওইদিকে আমার মুড ভালো ছিল, তাই সায়নকে ছেড়ে দিছি, না হলে ও আমার সাথে পারতো না। ভাব নিয়ে বলে রুবেল। জানো রাই, রোবেল গিয়েছিল সায়নকে মারতে, তারপর উল্টে মার খেয়ে আসছে। শেষের কথাটা বলেই আরাফ শব্দ করে হাসে। আমি সবে ভার্সিটিতে ভর্তি হতে গিয়েছি সকালবেলা। গিয়ে দেখি ডিপার্টমেন্টের বাইরে একটা ছেলেকে আরেকটা ছেলে কলার ধরে ঝাড়ছে। এটা দেখে ভয়ে আমি উল্টো দিকে দৌড় দিয়ে আরাফের সাথে ধাক্কা খাই। পরে আরাফ আমাকে জানায় এক ছেলে আরেক ছেলেকে ধমকাতে গিয়ে উল্টো ঘুষি খেয়েছে। আরাফ সেদিন আমার সাথে গিয়ে আমাকে ভর্তি হতে সাহায্য করে। আরাফের সাথে দেখা না হলে ওই ভার্সিটির মুখ দর্শনও আমি আর করতাম না। জামিনী খাওয়া রেখে বলতে থাকে। মজার কথা কি জানো রাই, সেই ছেলেটা মাস্তানি করতে গিয়ে ঘুষি খেয়েছে হলো রোবেল, আর যে ঘুষি দিয়েছে সে হলো সায়ান। আমি আর জামিনী ক্লাস করতে গিয়ে দেখি দুই মস্তান আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এরপরে দুইটো সাজতা করে জামিনীর বন্ধুত্ব করে ফেলে। হাসতে হাসতে বলে আরাফ। আরাফের কথা শুনে রুবেল শব্দ করে হাসে। বাকিরাও হাসতে থাকে। রায়দা হাসি দিয়ে সানজিদার দিকে তাকালে দেখে খাওয়া রেখে সানজিদা আরাফকে চোখ দিয়ে গিলছে। সানজিদা আগে খাওয়া শেষ করো। রায়দার এমন কথায় ধরা পড়া চোরের মতো সানজিদা মাথা নিচু করে খেতে শুরু করে। খাওয়া শেষ করে শ্রেয়া আর জামিনী নিজেদের রুমে গিয়েছে। আরাফ আর রুবেল উঠানে বসে সায়নের নানার সাথে গল্পে ব্যস্ত। রায়দা আরাফকে আলাদা করে খুঁজছে উপহারের বিষয়ে জিজ্ঞেস করার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছে না। রায়দার ধারণা শাড়ি চুড়ি আরাফে উপহার দিয়েছে, তবে সে কনফার্ম হতে চায়। রায়দা বসার ঘরে কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করে যদি আরাফকে ইশারায় ডাকা যায়, কিন্তু আরাফ উল্টো দিকে মুখ করে বসে আছে, যার কারণে রায়দাকে সে দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়েও আরাফকে ডাকতে না পেরে হতাশ হয়ে সিঁড়ির দিকে যায় সে। ভেবে নেয় বিকেলবেলা আরাফকে যে করেই হোক আলাদা ডেকে কথা বলবে। সিঁড়ি বেয়ে ওপরে উঠছিল রায়দা, তখনই সায়নের রুমের দরজার দিকে চোখ যায়। দেখে মনে হচ্ছে দরজা খোলা। রায়দা মাথায় আসে সায়ন রুম থেকে কত রাতে বের হয়েছে পরে, আর রায়দা তার পাইল খুঁজে পায়নি। তার মানে নিশ্চয়ই সায়ন চুরি করেছে। এ বিষয়ে সে নিশ্চিত না, তবে মনে কেমন খচখচ করছে তার। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সায়নের রুমের সামনে এসে দাঁড়ায় সে। চোরের মতো শেষবার দেখে নেয় কেউ আছে কিনা। আস্তে করে দরজা ধাক্কা দিয়ে ভেতরে উঁকি দেয়। বিছানায় উন্মুক্ত শরীরে উবুর হয়ে ঘুমাচ্ছে সায়ন। রায়দার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় যাতে কেউ আসলে ধরা না খায়। পুরো রুমে তাকিয়ে বুঝতে পারে না কোথায় খুঁজবে। টেবিলের পাশে রাখা লাগেজটায় নজর গেলে ভেবে নেয় সেটা আগে খুলবে, কিন্তু লাগেজে হাত দিয়ে দেখে তালা মারা, যা চাবি ছাড়া খুলবে না। বিরক্ত হয়ে টেবিলের উপর চাবি খুঁজে কিন্তু পায় না।
আলমারি খুলেও কাঙ্ক্ষিত জিনিসটা না পেয়ে হতাশ হয়। এর মধ্যে সায়ন নড়ে চড়ে সোজা হয়ে শোয়। রায়দা চুপ করে সৃষ্টিকর্তাকে ডাকে যাতে সায়নের ঘুম না ভাঙে। কয়েক মিনিট পর দেখা যায় সায়ন গভীর ঘুমে। সায়নের বিছানার দিকে এগিয়ে যায় রায়দা। এক হাত বিছানায় রেখে সায়নের উপর দিয়ে ঝুঁকে আর এক হাত দিয়ে পাশের বালিশটা সরিয়ে দেখে চাবি আছে কিনা। চাবি না পেয়ে যেই সরতে নেয় অমনি বিপত্তি বাঁধে। সায়ন রায়দার হাতের উপর হাত রেখে পাশ ফিরে শোয়। রায়দার উল্টো দিকে মুখ করে ঘুমাচ্ছে সায়ন। রায়দার ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। রায়দার ডান হাতের উপর সায়ন তার বাম হাত রেখেছে। রায়দা নিজের বাম হাত দিয়ে কপাল চাপড়ায়, এখানে কেন এসেছিল সেটা ভেবে। সায়নের নড়াচড়ার কোনো লক্ষণ দেখতে না পেয়ে আবারও চোখে হাত চালানোর চেষ্টা করে রায়দা। একটু হাত মোচড়ামুচড়ি করতেই সায়নের আঙুল রায়দার হাতের উপর থেকে সরে যায়। আঙুল সরতেই সায়ন আরও শক্ত করে রায়দার হাত চেপে ধরে। উপায় না পেয়ে রায়দা আরেকটু ঝুঁকে বাম হাত দিয়ে সায়নের ডান হাতটা নিজের হাতের উপর থেকে একটু একটু করে সরায়। বেশি ঝুঁকার কারণে সায়নের চুল রায়দার গলায় লাগে। চুলের কারণে রায়দার গলায় কেমন সুরসুরি লাগতে থাকে। দাঁত দিয়ে ঠোঁট চেপে সায়নের কাছ থেকে নিজেকে ছাড়ায় সে। সায়নের হাত থেকে ছাড়াবে পায়ের ব্যথা ভুলে তাড়াহুড়ো করে দরজা খুলে সায়নের রুম থেকে বের হয় রায়দা। দরজা খোলার শব্দে চোখ খিলে সামনে থাকা বালিশটার দিকে তাকায় সায়ন। বালিশটাকে দুই হাত দিয়ে কাছে টেনে শব্দহীনভাবে হাসতে থাকে সায়ন। যখন রায়দা আলমারি খুলে তখনই সায়নের ঘুম ভেঙে যায়। রায়দা আলমারির ঘাটাঘাটিতে ব্যস্ত থাকায় খেয়াল করেনি যে সায়ন জেগে তার দিকে তাকিয়েছিল। সায়ন যখন বুঝতে পারে রায়দা তার রুমে, সে চুপ করে ঘুমের ভান ধরে থাকে। পুরোটার সময় সায়ন চোখ বন্ধ করে রায়দার সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। তখন ইচ্ছে করেই রায়দার হাত ধরে রেখেছিল সে। দরজার বাহির থেকে রায়দার চিৎকার ভেসে আসে। সায়ন হাসি থামিয়ে শোয়া থেকে উঠে চেয়ারে রাখা টি শার্ট গায়ে জড়িয়ে দরজার দিকে এগিয়ে যায়। রায়দার চিৎকারে বাড়ির আনাচে কানাচে যে যেখানে ছিল চিৎকারে উৎস খুঁজতে চলে আসে সিঁড়ির সামনে। যামিনী তার হবু বরের সাথে কথা বলছিল। পাশে বসে শ্রেয়াও দুষ্টুমি করছিল। চিৎকারের শব্দ শুনে দুইজনেই বিছানা থেকে নেমে সিঁড়ির দিকে দৌড় দেয়। সিঁড়ির নিচে রায়দাকে পা ধরে কাঁদতে দেখে যামিনী সিঁড়ি দিয়ে নামতে থাকে। ততক্ষণে মনিরা বেগম এসে রায়দাকে ধরে রেখেছে। কি হয়েছে, ব্যথা পাইছো? মনিরা বেগম রায়দার পায়ে হাত দিয়ে বলে, তাই আবার কি হলো? আই ওকে? যামিনী রায়দার পাশে বসে ওর অবস্থা বোঝার চেষ্টা করছে। রায়দাকে ঘিরে সিঁড়ির সামনে ছোটখাটো একটা জটলা পেকেছে। বাড়ির ছোট বড় সকলে চলে এসেছে। রুবেল আর আরাফ উঠান থেকে দৌড়ে এসে জটলা সরিয়ে রায়দার সামনে আসে। কি হয়েছে রাই, পড়ে গেছো? আরাফ রায়দার ধরে রাখা পায়ে হাত দিয়ে বলে, সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন পিছলে পড়ে বাম পায়ের আবারও ব্যথা পেয়েছি। শব্দহীনভাবে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে রায়দা। আরাফ খেয়াল করে দেখে রায়দার পায়ের এক অংশ নীল হয়ে গেছে। বোঝাই যাচ্ছে পায়ে ভালোভাবেই ব্যথা পেয়েছে রায়দা। তোমরা জটলা পাখি হচ্ছে কেন? সরো সব। সায়ন বিরক্ত হয়ে বলে। সবাই সরে যায়। রায়দা বাম পা চেপে চোখ বন্ধ করে আছে ব্যথায়। তুই কি ডাক্তার? যা, ডাক্তার ডেকে আন জলদি। আরাফকে ধমকে বলে সায়ন। হ্যাঁ তাই তো, ডাক্তার আনতে হবে। আরাপ, চল বাজারে গিয়ে ডেকে আনি। রুবেল তাড়া দিয়ে বলে। আরাফ রায়দার বন্ধ করা চোখের দিকে তাকিয়ে দেখে চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। রায়দাকে রেখে তার যেতে ইচ্ছে করছে না, কিন্তু জাহিদ এই মুহূর্তে বাসায় না থাকায় যেতে হবে। যা, দেরি করছিস কেন? দেখছিস তো মেয়েটা অনেক ব্যথা পেয়েছে। যত দেরি করবি তত সমস্যা বাড়বে। যামিনী বলে ওঠে। রুবেল আর আরাফ বেরিয়ে যায় বাজারের উদ্দেশ্যে। ওর এখানে বসিয়ে রাখলে হবে না, বিছানা নিয়ে শুয়ে দিতে হবে। সায়ন রায়দার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তো এই অবস্থায় ও সিঁড়ি দিয়ে উঠতে পারবে বলে মনে তো হয় না। যামিনী চিন্তিত হয়ে বলে, এক কাম করো, সিঁড়ির লগের একটা ঘরে মাইয়ারারে নিয়ে আজে শোয়াও। সায়নের নানা বলে, এইখান থেকে এই রুমে যাইতে সময় লাগবে না। মনিরা বেগম সায় দিয়ে বলে, আমার রুম খালি, নিয়ে যা সেখানে। সায়ন যামিনীকে বলে, না না, আমি উপরে উঠতে পারবো। হুট করে রায়দা বন্ধ চোখ খুলে বলে, ব্যথায় ঠিক মতো কথা বলতে পারছে না, সে নাকি সিঁড়ি বেয়ে উঠবে। সায়ন রায়দার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, না আমি পারবো, একটু ধরো আমায়। রায়দা যামিনীর হাত ধরে বলে। যামিনী রায়দার হাত ধরে দাঁড় করানোর চেষ্টা করে, ফলস্বরূপ রায়দা দাঁড়াতে গিয়ে পড়ে যেতে নেয়। মনিরা বেগম এসে রায়দাকে ধরে।
রায়দা মাথা তুলে দেখে সায়ন এখনো ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে সে। কি হলো? যাও, উপরে ঘরে যাও। এই ছাড় তো, ওরা যেতে দে উপরে। দেখি ওর কত সাহস, ও একা একা উপরে যাক। সায়ন রাগ সংযত করে বলে, জেদ না করে আপাতত নিচের রুমে চলো, পরে উপরে নিয়ে যাবনি তোমাকে। যামিনী রায়দাকে বলে। রায়দা যামিনীর কথার প্রেক্ষিতে আর কিছু বলে না। যামিনী মনিরা বেগম মিলে রায়দাকে ধরে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু এক পাও রায়দা ফেলতে পারে না ব্যথায়।